আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বীমা কোম্পানির বিশেষ করে জীবন বীমা কোম্পানির বিনিয়োগের খাতসমূহ ও আয়ের উৎস। এটি নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই প্রশ্ন করেছেন। বীমা জিজ্ঞাসা পর্বে এটি আলোচনা করেছি, কিন্তু তারপরও এটি আলাদা একটি ভিডিও এই জন্য বানাচ্ছি কারণ এই ভিডিও থেকে হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন যে বীমা কোম্পানির বিনিয়োগের খাতসমূহ কি কি। আর এটি এই জন্য জানা দরকার, অনেক বীমা গ্রাহকগণ রয়েছেন যাদের মনের মধ্যে প্রশ্ন যে বীমা কোম্পানির মেয়াদ শেষে যে মুনাফা দিচ্ছে বীমা গ্রাহকদের, এই মুনাফাটা কোথায় থেকে দিচ্ছে, বা বীমা পেশায় যারা নতুন যোগদান করেছেন, যারা বীমা এজেন্টগণ রয়েছেন, তাদের মনের মধ্যেও এই প্রশ্ন যে বীমা কোম্পানি মূলত এই বীমা বিক্রয়ের মাধ্যমে সংগ্রহীত প্রিমিয়ামের টাকা দিয়ে বীমা কোম্পানি কি করে বা কি ব্যবসা করে বা কোন কাজ করে মুনাফাটা অর্জন করে, যেই মুনাফাটা বীমা গ্রাহককে দেয়। তো সকলের জন্য আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ যে জীবন বীমা কোম্পানির বিনিয়োগের খাতসমূহ ও আয়ের উৎস। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায়। 2013 সালে আমার জীবন বীমার উপরে লেখা প্রথম বই প্রকাশিত হয়, যেই বইটি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জীবন বীমা কেন সবার জন্য দরকারি। এই বইয়ে কিন্তু আমি এই টপিকের উপরে আলোচনা করেছি, বীমা কোম্পানির বিনিয়োগ ও আয়ের উৎসসমূহ। বীমা কোম্পানি যেই পরিমাণ প্রিমিয়াম সংগ্রহ করছে, সংগ্রহীত প্রিমিয়ামের একটি অংশ খরচ চলে যাচ্ছে। এই খরচকৃত টাকা বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট টাকা থাকছে, এই টাকাটা কোন কোন খাতে বিনিয়োগ করবে এটি কিন্তু বীমা আইনে উল্লেখ করা হয়েছে। বীমা আইন অনুযায়ী একটি বীমা কোম্পানি বিনিয়োগ করতে পারে নির্দিষ্ট খাতসমূহে। কোন বীমা কোম্পানির মালিক পক্ষ অথবা কোন বীমা কোম্পানির সিইওগণ কিন্তু চাইলে যে কোনো খাতে বিনিয়োগ করতে পারবে না। বিনিয়োগ করবার আগে সরকারি অনুমোদিত খাতসমূহ আগে দেখতে হবে যে কোন কোন খাতে একটি বীমা কোম্পানি বিনিয়োগ করতে পারবে, সেটি কিন্তু আইনে স্পষ্ট আছে। আপনারা বীমা আইন চাইলে পড়ে দেখতে পারেন। আমি ওইদিকে যাব না, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করছি। মনে করেন সকল খরচ খরচা বাদ দিবার পরে নির্দিষ্ট একটি টাকা আছে, হয়তো 100 টাকা। এই 100 টাকা কোন কোন খাতে বিনিয়োগ হবে? এই 100 টাকার মধ্যে প্রথম 30 টাকা যেখানে বিনিয়োগ করতে হবে সেটি হচ্ছে সরকারি সিকিউরিটি বন্ডে, অর্থাৎ বাধ্যতামূলক বাংলাদেশ ব্যাংকে সিকিউরিটি বন্ডে এটি বিনিয়োগ করতে হবে শতকরা 30 টাকা। তাহলে এই 30 টাকা কিন্তু পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে থাকছে। মুনাফা যদিও কম, কিন্তু টাকার পূর্ণ নিরাপত্তা এখানে থাকছে যে সরকার এটা দায়িত্ব নিয়ে নিচ্ছে, কারণ 30% টাকা বীমা গ্রাহকের টাকা কিন্তু এখানে জমা থাকছে। এরপরে 70% টাকার মধ্যে পরবর্তী আরো 30% টাকা বিনিয়োগ হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত স্বায়ত্তশাসিত যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলোতে বিনিয়োগ করতে পারবে। এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করতে পারবে এই প্রিমিয়ামের আরো 30% টাকা। তাহলে দেখেন 30% টাকা সরকারি বন্ডে বিনিয়োগ হচ্ছে, যেখানে সরকারের নিয়ন্ত্রণে থাকছে, এবং আরো 30% টাকা সরকারের অনুমোদিত বাণিজ্যিক ব্যাংকগুলোতে এখানে এফডিআর হিসেবে থাকছে। তাহলে ব্যাংকের এখন বর্তমান সময়ে দেখবেন যে ব্যাংকের কিন্তু বেশ তারল্য সংকট রয়েছে। এই তারল্য সংকটের চাহিদা কিন্তু পূরণ করছে বাংলাদেশে এই বীমা কোম্পানিগুলো, যেটি হয়তো আমরা এই পিছনের কথাগুলো জানি না। আমরা হয়তো মনে করি যে ব্যাংকের অনেক টাকা বা ব্যাংকে অনেক কিছু করছে, আসলে ব্যাংকের এত টাকা কোথায় থেকে আসছে এটি কিন্তু চিন্তা করছে না। ব্যাংকও কিন্তু টাকা সংগ্রহ করে, আর ব্যাংকের অনেক বড় একটি টাকা সংগ্রহের খাত হচ্ছে বীমা কোম্পানি সমূহ, যে এখানে প্রিমিয়ামের 30% টাকা কিন্তু সেই ব্যাংকেই বিনিয়োগ হচ্ছে। তাহলে চলে গেল এই 30% সরকারি বন্ড এবং 30% হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বিনিয়োগ, 60%। আর বাকি যে 40% টাকা থাকছে, অর্থাৎ বাকি যে 40% টাকা থাকছে, এই 40% টাকা কোন কোন খাতে বিনিয়োগ হবে এটি কিন্তু আইনে রয়েছে। এই 40% টাকার একটি নির্দিষ্ট অংশ বিনিয়োগ হবে বাংলাদেশের শেয়ার বাজারে। শেয়ার বাজারে বিনিয়োগ হবে। এরপরে বিনিয়োগ হবে বীমা কোম্পানির বিভিন্ন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে। সেটি জমি ক্রয় করে সেটি লাভজনক যখন হবে বা মুনাফা হলে সেটি বিক্রয় করে দিতে পারে। লিজিং কোম্পানির ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। কোম্পানির আরো কিছু নির্দিষ্ট ব্যবসায়িক খাত রয়েছে, সেই খাতগুলোর ক্ষেত্রে কিন্তু বীমা কোম্পানি বিনিয়োগ করতে পারে। অর্থাৎ দেখেন 60% টাকা পূর্ণ একেবারে সিকিউরিটি হিসেবে থাকছে, নিয়ন্ত্রণে থাকছে সরকারের, আর বাকি 40% টাকা বেশি মুনাফার জন্য বিভিন্ন খাতে কিন্তু বিনিয়োগ করা হচ্ছে। কিন্তু এই বিনিয়োগের খাতগুলো কিন্তু সুনির্ধারিত, যে খাতগুলোতে বীমা কোম্পানি বিনিয়োগ করছে। তাহলে দেখেন আপনি একজন বীমা গ্রাহক হিসাবে আপনার টাকা কিন্তু 100% নিরাপদ একটি বীমা কোম্পানিতে। কারণ কি, আপনি যে টাকা দিচ্ছেন পূর্ণ টাকার কিন্তু একটি জবাবদিহিতা রয়েছে, এবং এই টাকা কোথায় কোথায় বিনিয়োগ হচ্ছে সেটি কিন্তু আইনের আলোকে হচ্ছে। বীমা কোম্পানি আইনের আলোকে আইন মেনে টাকা বিনিয়োগ করছে। বীমা কোম্পানি চাইলেও যেন কোনো জায়গায় বিনিয়োগ করতে পারবে না। বীমা কোম্পানি চাইলে বীমা কোম্পানির মালিক পক্ষ তার ব্যক্তিগত প্রয়োজনে এই বীমা গ্রাহকের টাকা কিন্তু ব্যবহার করতে পারবে না।
তাহলে এই আইনের আলোকে বিনিয়োগকৃত টাকা থেকে যেই মুনাফাটা আসছে সেই মুনাফা কিন্তু বীমা গ্রাহকগণ পাচ্ছে এবং কোম্পানির যে শেয়ার হোল্ডার রয়েছেন, কোম্পানির মালিক পক্ষ যারা রয়েছেন, পরিচালনা বোর্ড কিন্তু পাচ্ছে। এই বোর্ড এবং বীমা গ্রাহকের মুনাফা বন্টন হওয়ার একটি শর্তাবলী রয়েছে। মুনাফা বন্টনটা কিভাবে হবে? 100 টাকা যদি বীমা কোম্পানি মুনাফা করে থাকে তাহলে 100 টাকা মুনাফার মধ্যে 90 টাকা পাবে কিন্তু বীমা গ্রাহক। অর্থাৎ আপনি একজন বীমা গ্রাহক হিসেবে বীমা কোম্পানির যা মুনাফা হবে তার 90 টাকার মালিক হলেন আপনি, আর বাকি 10 টাকা পাবে শেয়ার হোল্ডার। তাহলে এখানে দেখুন যে বীমা গ্রাহক কিন্তু লাভবান হচ্ছে, অর্থাৎ বীমা গ্রাহক যে মুনাফা পাচ্ছে সেই মুনাফা হচ্ছে বীমা কোম্পানির বিনিয়োগকৃত অর্থের মুনাফা থেকে। যে সকল খাত থেকে বিনিয়োগ করছে বিনিয়োগের যা মুনাফা হচ্ছে, অর্থাৎ একটি বীমা কোম্পানি যত বেশি মুনাফা অর্জন করবে অত বেশি মুনাফা কিন্তু পাবে একজন বীমা গ্রাহক এবং বীমা কোম্পানির যারা মালিকগণ রয়েছে। তাহলে এইখানে কিন্তু এমনটি নয় নির্ধারিত পার্সেন্টেজ রয়েছে বা ব্যাংকের মতন বা এনজিও সমিতির মতো পার্সেন্টেজ আপনাকে 10% মুনাফা দেওয়া হবে, 12% মুনাফা দেওয়া হবে, 8% মুনাফা দেওয়া হবে। ব্যাপারটা কিন্তু এমন নয়। কেউ যদি বলে তাদেরকে কিন্তু এই ভিডিওটি আপনাকে প্রমাণ হিসেবে দেখাতে পারেন সেই এজেন্টগণকে, বা কেউ বলে থাকে কোন এজেন্ট যদি আপনাকে বলে থাকে যে আপনি যে টাকা জমা রাখবেন এই টাকা ডাবল পাবেন বা 3 গুণ পাবেন, এই কথাটা একেবারে মিথ্যা এবং ভিত্তিহীন। বীমা কোম্পানি মুনাফা দিয়ে থাকবে বীমা কোম্পানির ব্যবসার লাভ ক্ষতির ভিত্তিতে। তবে কিছু কিছু পরিকল্পনার ক্ষেত্রে একটু ভিন্ন, যেগুলো হচ্ছে ফিক্সড ডিপোজিট এককালীন জমা রাখার ক্ষেত্রে কোম্পানি সেক্ষেত্রে ফিক্সড করে দিয়েছে মুনাফা যে এত বছর মেয়াদে বীমা গ্রাহক এত টাকা মুনাফা পাবে। কিন্তু বাকি যে মুনাফাযুক্ত যে পলিসিগুলো রয়েছে 2-3 কিস্তি বীমা, 4 কিস্তি বীমা, 5 কিস্তি বীমা বা অন্য যে দম্পতি বীমা বা মেয়াদি বীমা যে বীমাগুলো রয়েছে সেই বীমার মুনাফা কিন্তু হয় এই নিয়মে। আর শুধুমাত্র যে সিঙ্গেল প্রিমিয়ামের পলিসি যেটা রয়েছে, এফডিআর পলিসি যেটা রয়েছে, সেটি নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট মুনাফা দেওয়া রয়েছে। আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা আমি বুঝবো কিভাবে? যেটি সিঙ্গেল প্রিমিয়াম যেটা বললাম সেটা আপনি একবারই টাকা জমা দিবেন, আর মেয়াদের মাঝখানে আপনাকে টাকা জমা দিতে হবে না। অর্থাৎ আপনি 1 লাখ টাকা, 2 লাখ বা 5 লাখ টাকা জমা দিয়েছেন, সেটি হতে পারে 10 বছর মেয়াদে, 12 বছর মেয়াদে, বা কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে 5 বছর, 4 বছর, 3 বছর বা 2 বছর মেয়াদেও কিন্তু টাকা রাখা যায়। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে 10 বছর, 15 বছর বা 20 বছর মেয়াদ এমন রয়েছে। অর্থাৎ আপনি একবারে টাকা জমা দিবেন, মেয়াদের মাঝখানে আর টাকা জমা দিতে হবে না। মেয়াদ শেষে আপনি মুনাফা এবং আসল টাকা একত্রে পাবেন। শুধুমাত্র এই পলিসির ক্ষেত্রে নির্দিষ্ট মুনাফা আপনি পাবেন, আর বাকি যতগুলো পলিসি রয়েছে সকল পলিসির ক্ষেত্রে মুনাফা পাবেন বীমা কোম্পানির লাভ ক্ষতির ভিত্তিতে। তবে এখানে আইনে যেটি রয়েছে, বীমা কোম্পানি যদি লসও করে কিন্তু আপনি লস পাবেন না। সর্বশেষ বীমা কোম্পানি যদি লসও করে তবুও বীমা কোম্পানি আইনের কারণে বাধ্যগতভাবে আপনার জমাকৃত টাকা ফেরত দেবে, অর্থাৎ আপনার লস হওয়ার সম্ভাবনা নেই। তবে লাভটা কিন্তু কোম্পানি ভেদে কোন কোম্পানিতে কম, কোন কোম্পানিতে বেশি, কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যেই মেয়াদে বীমা পলিসি গ্রহণ করেন না কেন, আপনি যেই টাকা প্রিমিয়াম জমা দিবেন বীমা অঙ্কের পূর্ণ টাকাই আপনি কিন্তু ফেরত পাবেন মেয়াদ শেষে, এতে কোনো সন্দেহ নেই। তবে কোম্পানি যদি ভালো হয়, কোম্পানি যদি পুরনো হয়, কোম্পানির ব্যবসার পরিচালনার দক্ষতা যদি থাকে, সেক্ষেত্রে সেই কোম্পানি ঘোষণাকৃত বোনাস বেশি হয়ে থাকে। ঘোষণাকৃত বোনাস বেশি হওয়ার কারণে সেই বীমা গ্রাহকরা বেশি মুনাফা পেয়ে থাকে। আশা করছি যে আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারলেন যে একটি বীমা কোম্পানির বিনিয়োগের খাতসমূহ কি কি এবং কোন খাত থেকে কিভাবে আয় করছে এবং গ্রাহকগণ কি পরিমাণ মুনাফা পাচ্ছে, কোম্পানির মালিকগণ কি পরিমাণ মুনাফা পাচ্ছে। এই সংক্রান্ত যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনার কমেন্টের ভিত্তিতে অন্য কোনো বীমা জিজ্ঞাসা করবে আমি আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।